Welcome to Farooq Digital Academy for Learning English. Hello dear student, how are you? I hope you all are very well by the grace of Almighty Allah. I am fine too. জলে না নামিলে কেহু শিখে না সাঁতার, হাঁটিতে শিখে না কেহু না খেয়ে আছাড়। সাঁতার শিখিতে হলে আগে তব নামে জলে, আষাঢ়ে করিয়া হেলা হাঁটো বারবার, পারিব বলিও সুখে হও আগুয়ান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাবছো স্যার উইথ কুলুর নিয়ম শেখানো বাদ দিয়ে কেন কবিতা শুরু করে দিল? শিক্ষার্থী বন্ধুরা, সত্য কথা, কোনো কিছু শিখতে হলে সেই জিনিসকে ভালোভাবে শক্ত করে ধরতে হয়। যখন এখানে কবি বলেছে জলে না নামিলে কেউ শিখে না সাঁতার, অর্থাৎ সাঁতার শিখতে হলে তোমাকে জলে নামতে হবে। এরপরে কি বলছে? হাঁটিতে শিখে না কেউ না খেয়ে আসার। তার মানে কি, তোমাকে হাঁটা শিখতে গিয়ে তোমাকে জীবনে কত আসার খেতে হয়েছে তুমি তো নিজে বুঝবে না, কারণ তোমার মনে নেই। কিন্তু তুমি যখন একটি শিশুকে দেখো যখন হাঁটা শেখে, তখন কিন্তু বুঝতে পারো যে আমি ছোটবেলায় কিরকম আসার খেয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক যেভাবে সাঁতার শিখিতে হলে আগে তব নামে যাওয়া হলে, সাঁতার শিখতে হলে তোমাকে জলে নামতে হবে। আষাঢ়ে করিয়া হেলে হাঁটো বারবার, আবার হাঁটা শিখতে হলে বারবার আষাঢ় খেয়ে খেয়ে বারবার হাঁটতে হবে। আর কি করতে হবে? সর্বশেষ কথা, তুমি পারবে সেই কথা বলে তোমাকে কি করতে হবে? সামনে এগিয়ে যেতে হবে, তাহলে তুমি অবশ্যই পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উইথ কুলু উইদাউট কুলু এগুলো অন্য অধ্যায়ের চেয়ে একটু জটিল বিষয়, কারণ এখানে পার্টস অফ স্পিচ সম্পর্কে নলেজ থাকতে হবে, পার্টস অফ স্পিচের অবস্থান সম্পর্কে নলেজ থাকতে হবে, কোন পার্টস অফ স্পিচ কাকে মডিফাই করে, কাকে বিশেষিত করে, এগুলো তোমাকে বুঝতে হবে। সেজন্য তোমাকে অবশ্যই কি করতে হবে? আমার পার্টস অফ স্পিচের ক্লাসগুলো দেখে আসতে হবে। পার্টস অফ স্পিচের ক্লাসগুলো আলোচনা করা হয়েছে বেসিক গ্রামার পার্ট 4A এবং এগুলাতে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, সেজন্য সেগুলো দেখে আসতে হবে। এরপরে কি করতে হবে? তোমাকে উইথ ক্লু উইদাউট ক্লু পাওয়ার জন্য তোমাকে অবশ্যই আমার ক্লোজ টেস্ট উইথ ক্লু পার্ট 1, 2, 3 এর প্রত্যেকটা পার্ট দেখে তারপর তোমাকে প্র্যাকটিস ক্লাসে ঢুকতে হবে। আর মনে রাখবে যে তুমি প্রত্যেকটা ক্লাস একবার করে দেখলে আর তোমার হয়ে গেল তা না, কিন্তু তোমাকে কি করতে হবে? প্রয়োজনে ডাউনলোড দিয়ে অথবা স্ক্রিনশট দিয়ে এই নিয়মগুলো লিখে নিতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। দেন তোমাকে কি করতে হবে? এগুলা চর্চা করতে হবে বারবার। তোমার নিজের বই যেগুলো আছে সেখানে ঢুকে এই নিয়মগুলো প্রয়োগ করার সময় আবার নিয়মগুলো দেখতে হবে। এভাবে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তুমি কি করতে পারবে? অবশ্যই তুমি তোমার এই অধ্যায়গুলা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে। মনে রেখো, মুখস্থ করলে আয়ত্ত থাকবে না, তোমাকে বুঝে মুখস্থ করতে হবে, বুঝে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা নয়, টুডে ইউ আর গোয়িং টু এনজয় দ্য রুলস অফ উইথ ক্লুজ ফর ফিলিং গ্যাপস, রুল 20 to 28। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা উইথ ক্লুর নিয়মের যে ছিল সেগুলোর শেষ ক্লাস। আমি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, আজকের ক্লাসটা 3য় নম্বর ক্লাস। এই 3টা ক্লাসের মধ্যেই তোমরা এই 28টা নিয়ম, আমি 20 থেকে 25টা কথা বলেছিলাম, তো 3টা নিয়ম আমি বাড়িয়ে দিয়েছি এজন্য, কারণ একটু বিশ্লেষণের দরকার ছিল। তো আমি আশা করি যে তোমরা 20টা নিয়মের মধ্যেই পারবে। তারপরেও তোমার আরও 5 থেকে 8টা নিয়ম অতিরিক্ত দিয়েছি, যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই নিয়মগুলো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার এখানে সমস্যা হচ্ছে, বা এত নম্বর নিয়মে সমস্যা হচ্ছে, এই নিয়মটা বুঝি নাই, তাহলে অবশ্যই আমি তোমাকে আবার কমেন্ট বক্সে ব্যাপারটা বিস্তারিত বলে দেবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকের ক্লাসে চলে যাচ্ছি। আর ইউ মেন্টালি রেডি? দেন লেট স্টার্ট দ্য ক্লাস। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি 20 নাম্বার নিয়ম থেকে শুরু করছি। আজকে উইথ ক্লু পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো আজকের প্রথম নিয়ম 20, রোল নাম্বার 20। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো প্রথমে একটা নিয়ম লেখা আছে অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো ছকের মধ্যে দুইটা ওয়ার্ড দেওয়া আছে, একটি হচ্ছে রিসেন্টলি আর একটি হচ্ছে রিসেন্ট। তো আমরা জানি এখানে এনটি যুক্ত শব্দ হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এবং এলওয়াই যুক্ত শব্দটা হচ্ছে কি অ্যাডভার্ব। এটা আমরা কিন্তু দেখে আসছি। তারপর আমি তোমাদের সুবিধার জন্য কিন্তু এটা দেখিয়ে দেবো তোমাদেরকে। দেখো এনটি যুক্ত শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, একটু খেয়াল করে দেখো, এই দেখো এনটি রয়েছে, ওকে। এরপরে দেখো অ্যাডভার্বের কথা বললাম, যে এলওয়াই যুক্ত শব্দ থাকলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে রিসেন্টলি একটা অ্যাডভার্ব এবং রিসেন্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে সাবজেক্টের পূর্বে যদি কোনো গ্যাপ থাকে, সেই গ্যাপে তোমাকে ছক থেকে কি করতে হবে?
একটি অ্যাডভার্ব নিয়ে বসাতে হবে। তাহলে এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে, উই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এই উই একটা সাবজেক্ট, আমরা জানি সাবজেক্টিভ কেস, এটা সাবজেক্টের কাজ করে। এরপরে তোমাদের যে সাবজেক্টগুলো চেনো, আর কিছু কিছু সাবজেক্ট আছে অনেক বড়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে কী করতে হবে, ভার্বের আগে সাবজেক্ট খুঁজতে হবে। দেখো এই যে ভার্ব, হ্যাভ ভিজিটেড, এটা কিন্তু ভার্ব, হ্যাভ হেল্পিং ভার্ব, ভিজিটেড মূল ভার্ব, এটা টু হ্যাভ ভার্বের মধ্যে রয়েছে হ্যাভ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে ভার্বের আগে কি থাকে, সাবজেক্ট থাকে। এখন দেখো সাবজেক্ট, এখন সাবজেক্টের পূর্বে একটা গ্যাপ দেওয়া আছে। যদি এরকম কেস হয় তোমার পড়ার সময় বা তোমার এক্সারসাইজের সময়, সেক্ষেত্রে এই ধরনের গ্যাপের মধ্যে সাধারণত অ্যাডভার্ব আসে। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমার ছকের মধ্যে দেওয়া আছে রিসেন্টলি একটা অ্যাডভার্ব, তাহলে আমরা নিশ্চিতভাবে এখানে রিসেন্টলি শব্দটাকে দিলেই কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রিসেন্টলি এই শব্দটা দিয়ে দিলাম, উত্তর হয়ে গেল। রিসেন্টলি উই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস, সম্প্রতি আমরা জায়গাটি ভ্রমণ করেছি বা পরিদর্শন করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার নিশ্চয়ই তোমরা 1 নম্বর নিয়ম বুঝতে পারো। তোমাদের খেয়াল রাখতে হবে যে সাবজেক্টের পূর্বে কোনো গ্যাপ থাকলে আমরা সেটাকে কি করব, অ্যাডভার্ব বসিয়ে দেব। আর এলওআই যুক্ত শব্দ বেশিরভাগই অ্যাডভার্ব থাকে। এছাড়াও কিছু কিছু অ্যাডভার্ব রয়েছে, তোমাদের সেগুলো সাবধান থাকতে হবে। যেমন দেখো এই যে স্থানবাচক শব্দ, যে অলওয়েজ, অফেন, ওয়েল, হেয়ার, দেয়ার, নাও, দেন, ইয়েস্টারডে, টুডে ইত্যাদি শব্দ কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করে, সেগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা 1 নম্বর নিয়মটা বুঝতে পারলাম যে সাবজেক্টের পূর্বে গ্যাপ থাকলে আমরা ছক থেকে কি করব, অ্যাডভার্ব নিয়ে বসায় দেব। ওকে, এরপর দেখো রুল 21, আমরা নিয়মটা দেখি। দেখো দি প্লাস এস, এস টি, ইআর, আর ই, ও আর শব্দের শেষে থাকলে তার পূর্বে কি হয়, তার পূর্বে তোমার দি হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই চিহ্নগুলো থাকলে তার পূর্বে কি হবে, ওই ধরনের শব্দের পূর্বে কি হবে, দি হবে। তো এখন নিয়ম হচ্ছে, দেখো এটা নিয়ম। আর এখানে শব্দ দেওয়া আছে, দেখো এ দেওয়া আছে, দি দেওয়া আছে, এন দেওয়া আছে, তিনটাই আর্টিকেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে দেখো এই নিয়মটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে খুব সহজ, এবং এটা খুবই ইম্পর্টেন্ট নিয়ম এবং সহজ নিয়ম। প্রিয় শিক্ষার্থীর মধ্যে এখানে দেখো আমি একটি নিয়ম লিখেছি, স্টুডেন্টস। এখন দেখো এই শব্দটার সঙ্গে এস আছে, তো কোনো শব্দের শেষে এস থাকলে, কোনো নাউনের সাথে এস থাকলে সেটা প্লুরাল নাম্বার থাকে। দেখো শিক্ষার্থীর মধ্যে প্লুরাল নাম্বার বা বহুবচন। তাহলে এরকম ক্ষেত্রে কি হবে, শব্দটা নাউন হবে এবং বহুবচন হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করব, ছক থেকে এর পূর্বে গ্যাপ থাকলে আমরা সেখানে কি করব, আর্টিকেল দি দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার উত্তরটা হয়ে যাবে। এখানে কিন্তু এ আন থাকতে পারে, আমরা এ আনকে কিন্তু এখানে আনবো না, কারণ এ আন মানে একটি, আর এটা বহুবচন হলে সেক্ষেত্রে কিন্তু এ আন হবে না, কারণ বহুবচন তো কে তো একটি বলা যায় না, সেটা অনেক। সেজন্য এখানে কি করতে হবে, দিতে হবে। আবার দেখো এসটি যুক্ত শব্দ, দেখো এসটি যুক্ত শব্দ বেস্ট, এখানে এসটি যুক্ত শব্দ দেখো এই যে এসটি, এই এসটি যুক্ত শব্দ থাকলে কি করতে হবে, এসটি যুক্ত শব্দ সাধারণত কি হবে, সেটা অ্যাডজেক্টিভ হবে। এবং মনে রেখো এটা সুপারলেটিভ ডিগ্রি, সাধারণত সুপারলেটিভ ডিগ্রি হয়। আর সুপারলেটিভ ডিগ্রির প্রত্যেকটা পদের শেষে কি থাকে, এই এসটি থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব, ছক থেকে চোখ বুঝে দিয়ে নিয়ে এসে এখানে বসায় দেবো, তাহলে উত্তরটা আমার কি হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীর মধ্যে দেখো উত্তরটা এখানে হয়ে গেল। এরপর দেখো সোনার দ্য বেটার, যত তত অর্থে, যত তত অর্থ আমরা বলি যত তাড়াতাড়ি ততই ভালো, এরকম কথা বলি, যতই পড়িবে ততই শিখিবে। তো প্রিয় শিক্ষার্থীর বন্ধুরা, এরকম দেখো এরকম ক্ষেত্রে যত তত অর্থে যদি শব্দের শেষে ইয়ার থাকে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, দেখো যে ইয়ার, এই ইয়ার যদি থাকে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ওই রকম শব্দের পূর্বে কি দি দিতে হবে। তাহলে এখানে আমরা কি করব, ছক থেকে এখানে দি দিয়ে দেব। ওকে, তো প্রিয় শিক্ষার্থীর বন্ধুরা, তাহলে উত্তরটা হয়ে গেল কিন্তু দি সুনার দ্য বেটার, তত তাড়াতাড়ি ততই ভালো। এরপর দেখো কম্পিউটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে একটা শব্দ দেওয়া আছে, দেখো কম্পিউটার, দেখো ইয়ার যুক্ত শব্দ, কি যুক্ত শব্দ, ইয়ার যুক্ত শব্দ। দেখো ইয়ার যুক্ত শব্দ, আসলে তোমাদের যে গ্যাপ দেওয়া থাকে বইতে, আমি অভিজ্ঞতা আর দেখেছি যে ইয়ার যুক্ত শব্দের পূর্বে গ্যাপ থাকলে সেখানে সাধারণত দি চলে এসেছে, সেজন্য কিন্তু আমি নিয়মটা এখানে নিয়ে এসেছি। আর জিনিসটা অবশ্যই কি হতে হবে, বিখ্যাত জিনিস হতে হবে। তাহলে এরকম ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, দি দিতে হবে। এরপর দেখো দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। শিক্ষার্থীর বন্ধুরা, এটা কিন্তু যত তত অর্থে, আমি নিয়মটা কিন্তু একটু আগেই তোমাদের বলে এসেছি। তার মানে কি, এখানে আর এই যুক্ত শব্দ, এবং এটা সাধারণত কম্পারেটিভ ডিগ্রির যত তত অর্থে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু দি ব্যবহার করা হয়। দেখো ই আর যুক্ত শব্দ থাকলে তারপর কি দিতে হবে, তোমাকে
দি দিতে হবে। ওকে, তাহলে তোমাকে কি করতে হবে, সাধারণত গ্যাপ এরকম গ্যাপ থাকে, এরকম গ্যাপে এরকম কেসই হয়, অন্য কোনো কেস ঘটে না। সেক্ষেত্রে কিন্তু কি করতে হবে, তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে আমরা কি দিয়ে দেবো, দি দিয়ে দেবো। ওকে, তো রুল 21 তোমরা নিশ্চয়ই বুঝছো। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মনে রাখতে হবে এই চিহ্নগুলা, যে দেখবে যে শব্দের শেষে এই চিহ্নগুলো আছে এবং তার পূর্বে একটা গ্যাপ আছে, তাহলে সেই গ্যাপে তোমরা কি দিবা, দি দিবা। ওকে, দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছে, তো নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। দেখো রোল নাম্বার 22, দি প্লাস অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা কথাটা খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করে দেখো। দি এর পরে যদি কোনো অ্যাডজেক্টিভ আসে তাহলে অবশ্যই তাকে সুপারলেটিভ ডিগ্রি হতে হবে। আর সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে তোমরা জানো যে তার 3টা ফর্ম রয়েছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যেমন দেখো গুড, বেটার, বেস্ট, এরকম গ্রেট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, এরকম 3টা করে ফর্ম দেওয়া আছে সেখানে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি সেই ডিগ্রির একটি নিয়ম তোমাদের সামনে উপস্থাপন করেছি। ডিগ্রি থেকেও তোমাদের এই শূন্যস্থানগুলো থাকে। তো এখানে দেখো 3টা শব্দ আছে, একটা বেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রি, এরপর দ্যাট একটা কনজাংশন দেওয়া আছে, এরপরে ব্যাড, এটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখা যাক এখানে আমরা কোনটা বসাবো। হি ইজ ড্যাশ ইন দ্য ক্লাস। তো শিক্ষার্থীর বন্ধুরা দেখো এখানে দি রয়েছে, তাহলে নিয়ম অনুসারে আমাকে কি করতে হবে, দেখো দিয়ে পরে কি থাকবে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি দিতে হবে। তাহলে এখানে যে দিটা রয়েছে তাহলে এখানে আমাকে কি করতে হবে, সুপারলেটিভ ডিগ্রি দিতে হবে। তাহলে এখানে দেখো এই ছকের মধ্যে আমাকে সুপারলেটিভ ডিগ্রি বাঁচতে গেলে দেখা যাচ্ছে যে এখানে হি ইজ দ্য ইন দ্য ক্লাস, হি ইজ দ্য ইন দ্য ক্লাস, সে হয় ক্লাসের মধ্যে কি সেরা, বেস্ট মানে কি সেরা বা সবচেয়ে ভালো। তাহলে আমরা কিন্তু এই সুপারলেটিভ ডিগ্রি এখানে দিয়ে দিলে উত্তর হয়ে যাবে। হি ইজ দ্য বেস্ট ইন দ্য ক্লাস, আমরা এখানে কি করতে পারি, একটি নাউন দিতে পারি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো শিক্ষার্থীর বন্ধুরা তাহলে দেখো কথাটা সুন্দর হবে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সেই ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে। এবার দেখো টেলিং লাইজ ইজ দ্য ড্যাশ থিং, মিথ্যা বলা হয় একটা জিনিস, জিনিস কি জিনিস, সেটা খারাপ জিনিস। তো খারাপের ইংলিশ কি, ব্যাড। তাহলে এই ব্যাড শব্দটা এখানে চলে আসবে, আমরা বুঝতেছি অর্থ অনুসারে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে শিক্ষার্থীর বন্ধুরা, তোমাদের প্রশ্নে কিন্তু লেখা থাকে যে ইউ মে নিড, if you need change the form of the word, if you need you can change, you may change the word of the form of the word, তুমি শব্দের রূপ কি করতে পারো, পরিবর্তন করতে পারো, if you need, যদি তোমার প্রয়োজন হয়। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে এই ব্যাডটা এখানে আসবে, কিন্তু এর দি দেওয়া আছে, সেজন্য নিয়ম বলতেছে দি এর পরে অ্যাডজেক্টিভ আসলে তাকে সুপারলেটিভ ডিগ্রি হতে হবে। তাহলে এখানে ব্যাডটাকে সুপারলেটিভ ডিগ্রি বানিয়ে দিলে কি হবে, ব্যাডের 3 নম্বর ডিগ্রি কি, ব্যাড ওর্স, WORST। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু একটি ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষায় থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে মনে রাখতে হবে যে ব্যাডের 3 নম্বর ডিগ্রি অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে ওর্স্ট, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে টেলিং লাইজ ইজ দ্য ওর্স্ট থিং, তার মানে কি, মিথ্যা বলা একটি জঘন্য কাজ, খুবই খারাপ কাজ। নিশ্চয় তোমরা 22 নম্বর নিয়মটা বুঝতে পেরেছো যে দি এর পরে কি করতে হবে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি তৈরি করে দিতে হবে। তাহলে এখানে কিন্তু এই দ্যাটটা আসলো না, কারণ আমাদের এখানে দি এর পরে অ্যাডজেক্টিভের খেলা। তাহলে একটা অ্যাডজেক্টিভ আমরা 3 নম্বর পেয়ে গেলাম, তাকে দিয়ে দিলাম সরাসরি। আর একটা অ্যাডজেক্টিভ আমরা এখানে পেলাম পজিটিভ ডিগ্রিতে, কিন্তু আমাদের নিয়ম বলতেছে এটা সুপারলেটিভ তৈরি করতে হবে, সেজন্য আমরা ব্যাডকে 3 নম্বর ডিগ্রি বানিয়ে দিলাম, হয়ে গেল উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে যাচ্ছে রুল নাম্বার 23-এ। দেখো রুল নাম্বার 23-এ কি রয়েছে, দি প্লাস কি রুট, এর মানে কি মূল, কি মানে চাবিকাঠি বলা যায়, মূলও বলা যায়। এরপর দেখো প্রি কন্ডিশন মানে কি, পূর্ব শর্ত। মাদার মানে কি, জননী। ফাদার মানে জনক, সরি মাদার মানে জননী হবে না, মাদার মানে হবে মাতৃত্ব, এখানে মাদার মানে হবে মাতৃত্ব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাদার মানে হবে মাতৃত্ব, তো এখানে মাদার মানে হবে কি, মাতৃত্ব, আর ফাদার মানে জনক হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা আর্টিকেলের ব্যবহার থাকে তোমাদের উইথগুলোতে। তাহলে এখানে দেখো দেখো শব্দটা রয়েছে কি, তাহলে দেখো কি থাকলে আমাদেরকে কি করতে হবে, তার পূর্বে চোখ বুঝে কি করতে হবে, এই ছক থেকে
দি খুঁজে বের করতে হবে। তাহলে এখানে 3টা আর্টিকেল রয়েছে, আমরা কি নিয়ে আসবো? দি নিয়ে আসবো। তাহলে এখানে দিয়ে দিলে কিন্তু উত্তর হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের উত্তরটা কিন্তু দিয়ে দিলেই হয়ে যাবে। এরপর দেখো ইন্ডাস্ট্রি ইজ প্রি কন্ডিশন। দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রি কন্ডিশন রয়েছে। তাহলে এখন দেখো এই যে নিয়মটা বলতেছে যে প্রি কন্ডিশনের পূর্বে যদি দি থাকে তাহলে তার পূর্বে প্রি কন্ডিশনের পরে কি বসবে? প্রি কন্ডিশনের পরে দি বসবে। তাহলে আমরা এখানে দিয়ে দিলে উত্তর হয়ে যাবে। ওকে, এরপর দেখো মাদার রোজ ইন হার টু সি দা বেবি। শিক্ষার্থী বন্ধুরা মায়ের পূর্বে কখনো আর্টিকেল বসে না, কিন্তু এখানে মাদার শব্দ দ্বারা কিন্তু মাকে বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে কি? মায়ের গুণ, মাতৃত্ব। দেখো বলা হচ্ছে মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো টু সি দা বেবি, বেবিকে দেখে, শিশুটাকে দেখে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। তাহলে এখানে এই মাদার মানে কিন্তু মা না, মাদার মানে কি? মাদার মানে হলো মাতৃত্ব, সেই জন্য তার পূর্বে কি বসবে? দি বসবে। তাহলে এখানে আমরা যদি দি দিয়ে দেই তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা তালিকা থেকে এখানে দি বসায় দিলাম। ওকে, এরপরে দেখো হি ইজ ফাদার অব দ্য নেশন, সে জাতির জনক। শিক্ষার্থী বন্ধুরা এরকম ক্ষেত্রে দেখো ফাদার, এখানে ফাদার মানে কিন্তু পিতা না, ফাদার মানে জনক বোঝানো হয়েছে, কোনো কিছুর জনক, যে কোনো জিনিস সৃষ্টি করে তাকে জনক বলা হয়। তাহলে এখানে কিন্তু কি হলো? ফাদার শব্দের পূর্বে দি হলো, কেন হলো? কারণ এখানে ফাদার মানে পিতা না, ফাদার মানে হচ্ছে জনক। এরকম ক্ষেত্রে কি হবে? এই শব্দগুলোর পূর্বে আমরা গ্যাপের, এই শব্দগুলো থাকলে তার পূর্বে যদি গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপে অবশ্যই আমরা দিয়ে দেবো। ওকে, তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। আর আমরা দিয়ে আমরা অবশ্যই ছক থেকে নিয়ে আসবো খুঁজে। এরপর দেখো রোল নাম্বার কত? 24। তো শিক্ষার্থী বন্ধু এই 24 নাম্বার এটা কিন্তু পরীক্ষায় থাকে। দেখো দুইটা অ্যাজ এর মাঝখানে কি হবে? অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ। তার মানে কি এরকম গ্যাপ থাকলে আমরা অবশ্যই অ্যাডজেক্টিভ দিয়ে দেবো এবং অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি হবে। দেখো 1 নাম্বার শুধু অ্যাডজেক্টিভ লেখা আছে মানে কি? অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি হবে মানে কি? অ্যাডজেক্টিভের যে মূল রূপ, বেসিক যে ফর্ম, সেটা দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন নো আদার ম্যান ইন দ্য ভিলেজ, এই গ্রামে অন্য কোনো মানুষ নেই, অ্যাজ হি ইজ, তার মতো কি? এত কি? উইজডম মানে জ্ঞান, আমরা জানি যে এই ডোমযুক্ত শব্দ থাকলে সেটা কি হয়? নাউন হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীর বন্ধু তাহলে কিন্তু আমরা ওটা নেব না, কারণ কি? কারণ এই ডোমযুক্ত শব্দ হচ্ছে কি? নাউন। এ দেখো এই যে ডোমযুক্ত শব্দ থাকলে কি হবে? নাউন হবে। তাহলে আমরা কিন্তু সেটা নেব না। তাহলে আমাদের কি নিতে হবে? কোনটা? ওয়াইজ নিতে হবে। ওয়াইজ মানে জ্ঞানী, এই শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে দেখো দুইটা শব্দ ছিল, আমরা এখানে নিয়ম অনুসারে বুঝলাম যে দুইটা অ্যাজের মাঝখানে অ্যাডজেক্টিভ হবে, সেজন্য আমরা এই ছক থেকে অ্যাডজেক্টিভটাকে নিয়ে আসলাম, নাউনটাকে বাদ দিয়ে দিলাম। এটা নাউন, এটা বাদ দিলাম, আমরা অ্যাডজেক্টিভটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে গেল। আমরা এভাবে কিন্তু নিয়ম অনুসারে নিয়মগুলো আয়ত্ত করবো, বারবার দেখবো, তাহলে কিন্তু নিয়মগুলো হয়ে যাবে। আর নিয়মগুলো পারলেই আমরা প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করতে করতে এটা কিন্তু আমাদের হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীর মধ্যে দেখো এরপরে রুল নাম্বার 25। ওকে, মডাল ভার্ব প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এক্সাম্পল এ নাম্বার, আই ক্যান প্লে ফুটবল। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো মডাল ভার্বের পর আমরা কি দেব? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দেব। দেখো ক্যান একটা মডাল ভার্ব, ক্যান কি? মডাল ভার্ব। আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ইউজ টু, টু, ডিয়ার, এগুলো কিন্তু মডাল ভার্ব। মৌলিক মডাল ভার্ব রয়েছে 13টি। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে নিয়মটা হলো এই মডাল ভার্বের পর আমরা মূল ভার্বের একটি প্রেজেন্ট ফর্ম দিয়ে দেবো। ওকে, তো শখ থেকে আমরা প্রেজেন্ট ফর্ম বেছে নিয়ে আসবো। তবে কথা হচ্ছে যে এখানে অনেকগুলো প্রেজেন্ট ফর্ম রয়েছে। দেখো রিসাইট এটা প্রেজেন্ট ফর্ম, লাভ প্রেজেন্ট ফর্ম, গো প্রেজেন্ট ফর্ম, আবার প্লেটার প্রেজেন্ট ফর্ম। তাহলে কোনটা আনবো এখানে? তো সাধারণত এক্ষেত্রে তোমাকে কি করতে হবে? চিন্তা করতে হবে যে কোনটা অর্থ এখানে সেট হয়। আমরা বুঝতে পারলাম যে প্রেজেন্ট ফর্মের পর মডেল ভার্বের পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব, কিন্তু এখানে অনেকগুলো প্রেজেন্ট ফর্ম, সেক্ষেত্রে অর্থ ম্যাচ করে এখানে দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে ফুটবল সাধারণত খেলা হয়, সেক্ষেত্রে আমরা প্লেটাকে এখানে নিয়ে আসলে কিন্তু উত্তরটা মিলে যায়। তাহলে আমরা প্লে এখানে দিয়ে দিলে উত্তর হয়ে যাবে PLAY, আর প্লেটা এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মই থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। এরপরে দেখো উই শুড আওয়ার কান্ট্রি, আমাদের উচিত আমাদের দেশকে কি? ভালোবাসা। অর্থ অনুসারে কিন্তু এটাই আসে। তাহলে আমরা এখানে লাভটা দিলে উত্তরটা হয়ে যাচ্ছে, LOVE, লাভ। এরপরে দেখো তাহলে কি হচ্ছে? উই শুড লাভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে ভালোবাসা উচিত। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, হি ইউজ টু দ্য হোলি কোরআন। ইউজ টু সাধারণত অতীত অভ্যাস বোঝায়, এটা একটা মোরাল অক্সিলারি ভার্ব। তাহলে হি ইউজ টু
দ্য হোলি কুরআন, সে পবিত্র কুরআন কি করত, আবৃত্তি করত। সেক্ষেত্রে দেখো রিসাইট মানে আবৃত্তি করা, কিন্তু এখানে এসে এটা রিসাইটই থাকবে, কোনো চেঞ্জ হবে না, কারণ এটা মডেল ভার্ব। তো শিক্ষার্থীর বন্ধুরা অনেক সময় দেখা যায় যে তোমাদের উইথগুলোতে ভার্বও দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু এই মডেল ভার্বের ইউজটা আসে পরীক্ষায়। সেজন্য আমি এটা তোমাদের উইথগুলো নিয়মের মধ্যে নিয়ে এসেছি রাইট ফ্রম ভার্ব থেকে। তাহলে এখানে উত্তরটা হলো রিসাইট। ওকে, তো প্রিয় শিক্ষার্থীর বন্ধুরা নিশ্চয়ই তোমরা নিয়মটা বুঝতে পেরেছো। 25 নম্বর নিয়মটা হচ্ছে কি, মডেল ভার্বের পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এরপর দেখো শিক্ষার্থীর বন্ধুরা মডেল ভার্বে আরও একটি নিয়ম রয়েছে, রুল নাম্বার 26। মডেল ভার্বের পর যদি বি থাকে, এই বি শব্দটা থাকে, সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখানে দেখো এক উদাহরণে ইট শুড হচ্ছে মডেল ভার্ব, দেখো এই শুডটা হলো মডেল ভার্ব, আর দেখো এরপরে কি রয়েছে, বি রয়েছে। ওকে, তাহলে এখানে যে ভার্বটা আসবে সেই ভার্বটা কি হতে হবে, ভার্বের 3 নম্বর হতে হবে। তাহলে দেখো ইট শুড বি বাই মি, এটা আমার দ্বারা উচিত হবে, কি উচিত হবে, দেখো এখানে একটা ভার্ব আনতে হবে। তাহলে এখানে দেখো এনজয়মেন্ট, এটা কিন্তু একটা নাউন, তোমরা দেখতে পাচ্ছ এখানে মেন্ট যুক্ত শব্দ নাউন, তাহলে আমাদের ডুটা হচ্ছে ভার্ব। তাহলে ডুটাকে আমরা যদি এখানে নিয়ে আসি, তাহলে নিয়ম অনুসারে কি করতে হবে, আমাকে ভার্বের 3 নাম্বার দিতে হবে। এই ডুটার 3 নাম্বার হলো কি, ডু ডিড ডান, তাহলে এখানে উত্তর হবে কি ডান। তো নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমরা আগে দেখে আসলাম মডেল ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম হয়, আর এখন 26 নম্বরের নিয়মে দেখতে পাচ্ছি যে মডেল ভার্বের পরে যদি একটা বি ভার্ব আসে, সেক্ষেত্রে ভার্বের 3 নম্বর হয়ে যাবে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো শিক্ষার্থীর বন্ধুরা এরপরে দেখো রুল নাম্বার 27, সাবজেক্ট জড়বস্তু, উদ্ভিদ, প্রাণী, শিশু, পাগল, শিশু, গুণবাচক নাম বা কোনো বিষয় প্লাস বি ভার্ব প্লাস V3। শিক্ষার্থীর বন্ধুরা এটা সাধারণত প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ঘটে। যদি এরকম সাবজেক্ট তোমরা পাও, সেক্ষেত্রে কিন্তু বি ভার্বের পরে মূল ভার্বের 3 নাম্বার দিতে হবে। দেখো এখানে একটা সাবজেক্ট রয়েছে ইংলিশ, এটা একটা বিষয়। এরপর দেখো ইজ, এখানে যদি একটা ভাষা, এটা নাম, ভাষার নাম। তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো বি ভার্ব রয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই বি ভার্বটা রয়েছে। দেখো বি ভার্বের পরে যদি একটা ভার্ব আনতে হয়, তাহলে এই ভার্বটা এখানে আসবে এবং ভার্বটা কি হবে, ভার্বটা এসে 3 নাম্বার হয়ে যাবে। তাহলে এখন দেখো ইংলিশ ইজ অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে কি বলা হয়। তাহলে এখন দেখো এখানে আছে পেলে আর এখানে আছে স্পিক, তাহলে দুটার মধ্যে অ্যাপ্রোভাইড কোনটা, ইংলিশ তো খেলা হয় না, ইংলিশ বলা হয়, তাহলে স্পিক মানে হচ্ছে বলা, তাহলে এটা এখানে চলে আসবে। কিন্তু নিয়ম বলতেছে যে স্পিক এখানে আসবে ঠিকই, কিন্তু কি হয়ে আসবে, ভার্বের 3 নাম্বার ফর্ম হয়ে আসবে। কি হয়ে আসবে, ভার্বের 3 নাম্বার ফর্ম হয়ে আসবে। অর্থাৎ এখানে যে তুমি ভার্বটা দেখতে পাচ্ছ স্পিক, এই স্পিকটাকে এখানে আনতে হবে, কিন্তু স্পিকটা এসে এখানে কি হয়ে যাবে, ভার্বের 3 নাম্বার গড় হয়ে যাবে। তাহলে দেখো স্পিকের 3 নাম্বার গড় কি, ইজ স্পোকেন, স্পিক ইজ স্পোকেন, তাহলে উত্তরটা কিন্তু হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা এভাবে তোমাদেরকে কি এই নিয়মটা বুঝে রাখতে হবে যে সাবজেক্ট যদি জড় বস্তু হয়, উদ্ভিদ হয়, প্রাণী হয়, পাগল তার তো বুদ্ধি নেই, বুদ্ধিহীন প্রাণী, আবার শিশু কিন্তু বুদ্ধি নেই, শিশু কিন্তু আগুন দেখলে আগুনে হাত দেবে, সমস্যা নেই, পুড়ে গেলেও হাত দিবে, তার মানে কি সেও কিন্তু বুদ্ধিহীন প্রাণীর মধ্যেই পড়ে। অথবা গুণবাচক কোনো নাম টাম, কাইন্ডনেস, অনেস্টি, এই জাতীয় কোনো শব্দ, অ্যাবস্ট্রাক্ট নাউন এরকম থাকলে কিন্তু সেগুলাও জড়বস্তুর মধ্যে ধরতে হবে এবং এভাবে প্যাসিভ মুডে এটা করে দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীর বন্ধুরা প্যাসিভ মুডের বৈশিষ্ট্য হচ্ছে বি ভার্বের পর মূল ভার্বের 3 নাম্বার গড়া হয়। দেখো এটা প্যাসিভ মুডেই রয়েছে। এরপর দেখো শিক্ষার্থীর বন্ধুরা আজকের আলোচনার শেষ নিয়ম রুল 20। তো এই নিয়মটা তোমার সিম্পল একটা নিয়ম। দেখো সাবজেক্ট ব্যক্তিবাচক যদি হয়, এখানে সাবজেক্ট ছিল এরকম আর বিভিন্ন জড়বস্তু, উদ্ভিদ, প্রাণী, আর এখানে ব্যক্তিবাচক সাবজেক্ট, এবং ব্যক্তিবাচক সাবজেক্ট পর যদি বি ভার্ব আসে, তাহলে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়ে যায়। যেমন দেখো আই অ্যাম, এখানে আছে এ লেটার, তাহলে এখানে যে ভার্বটা আসবে, নিয়ম বলছে যে সাবজেক্টটা আমার কি ব্যক্তিবাচক। দেখো এখানে সাবজেক্টটা কি রয়েছে, ব্যক্তিবাচক সাবজেক্ট রয়েছে, তাহলে এখানে আমাকে কি করতে হবে, বি ভার্বের পরে একটা ভার্ব দিতে হবে, সেই ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। দেখো এখানে বি ভার্ব রয়েছে, তাহলে এরপর একটা যে ভার্বটা দেবো আমি, সেই ভার্বটার সাথে কি হবে, আইএনজি হবে। তাহলে এখানে দেখো রাইটার হচ্ছে এটা নাউন, ইয়ার যুক্ত শব্দ, দেখো একটা নাউন, কিন্তু রাইটটা হচ্ছে ভার্ব। তাহলে এই ভার্বটা যদি এটা তো এখানে আসবে না, নিয়ম অনুসারে এখানে ভার্বের সাথে আইএনজি হবে, ভার্ব আসবে, তাহলে এখানে রাইটার কিন্তু আসবে না, আসবে কে, রাইট।
কিন্তু রাইটটা এখানে আসার পরে কি করতে হবে, এটাকে নিয়ম অনুসারে আইএনজি দিতে হবে। তাহলে WRITING, রাইটিং। তাহলে আই এম রাইটিং এ লেটার। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এরকম ঘটে। অ্যাক্টিভ ভয়েস বলতে সাবজেক্ট সেখানে সক্রিয় থাকে। তাহলে ব্যক্তিবাচক সাবজেক্ট হলে সাধারণত এরকম হয়, বিভারের পরে ভাবের সাথে আইএনজি হয়ে যায়। কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা যে কোনো কন্টিনিউয়াস টেন্স হলে ভাবের সাথে আইএনজি হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তবে মনে রেখো প্যাসিভ মুড থাকলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে কী করতে হবে, বিভারের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে এবং শখ থেকে সে ধরনের শব্দই তোমাকে আনতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই ক্লোজ টেস্ট উইথ ক্লু পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আমি শেষ করলাম আজকে 3। তো এই তিনোটা এবং বেসিক গ্রামার পার্ট 4 আর বেসিক গ্রামার পার্ট 4-এর এ, এই মোট 5টি ক্লাস তোমরা ভালোভাবে দেখে আমার প্র্যাকটিস ক্লাসে প্রবেশ করবে। তাহলে অবশ্যই তোমাদের সেই প্র্যাকটিসগুলো করতে খুবই সহজ হবে এবং তোমরা বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থেকো। প্র্যাকটিস ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সি ইউ টু মাই নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অন্তঃস্থলে অনেক অনেক ধন্যবাদ। মনে রেখো, আমি সবসময় তোমাদের জন্য কাজ করি। তোমাদের পড়াশোনাকে তোমাদের কাছে কিভাবে সহজে তুলে ধরা যায়, কিভাবে তোমাদের সহজে বোঝানো যায়, সেই সাধনাই কিন্তু আমার একমাত্র লক্ষ্য। আমি সেটা নিয়ে কাজ করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবে। তাহলে পরবর্তী ভিডিওটি তোমার কাছে পৌঁছায় যেতে আমার সহজ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী প্র্যাকটিস ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থেকো। সি ইউ টু মাই নেক্সট ক্লাস। গুড বাই।